এটাই হলো মানে দেখার। ইগনেশিয়া হলো ডিসকনসার্টেড থাকবে, হ্যাঁ, কিন্তু ন্যাট্রাম কার্ভ কিন্তু ডিসকনসার্টেড থাকবে না। ন্যাট্রাম কার্ভে কি থাকবে এরকম কন্ডিশনে? ন্যাট্রাম কার্ভ কি বলেছিলাম? গ্রেসফুলি উইথড্র, খুব মানে শান্তিতে, খুব পোলাইটলি, খুব ভালোভাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই সে নিজেকে উইথড্র করে নিবে, সেখান থেকে হটায় নিবে। ঠিক আছে, এটাই ন্যাট্রাম কার্ভের মেন থিম, গ্রেসফুল উইথড্র। হ্যাঁ, জন স্ক্যালিটনের কথা এটা, এটাই মুভ। তার ডিগনিটির জন্য সে অন্যদের কাছ থেকে তার যে ডিগনিটি, মানে সে এমন ভাবে নিজেকে সেখান থেকে হটায় নিবে যেখানে মানে তার ডিগনিটি, মানে মর্যাদা সহিত সে হটে যায়, এরকম একটা জায়গায় সে থাকবে আর কি। ঠিক আছে, তো সে মানে একদম দমড়িয়ে মুচড়িয়ে ভেঙে জমে যাবে, কিন্তু তার গ্রেস যে বিষয়টা সেটা সে ছাড়বে না। ন্যাট্রাম কার্ভ কখনোই তার গ্রেসটাকে ছাড়ে না। ঠিক আছে, তো ন্যাট্রাম কার্ভ সম্পর্কে আমরা কিছু তথ্য, যেটাকে আমরা যদি রিসার্চ করতে যাই, রিভিউ অফ লিটারেচার বলে আর কি, আমরা লিটারেচার গুলোর একটু রিভিউ আজকে একটু জেনে নিই। হ্যাঁ, এই তথ্যগুলো ন্যাট্রাম সম্পর্কে, ন্যাট্রাম কার্ভ সম্পর্কে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ন্যাট্রাম কার্ভ সম্পর্কে আরো বেশি পারবে। তো ন্যাট্রাম কার্ভের প্রথম অংশ হচ্ছে ন্যাট্রাম। ন্যাট্রাম মানে সোডিয়াম, তাই না? ন্যাট্রাম মানে কি? সোডিয়াম। আমি আপনাদেরকে একটা টেবিল দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন আপনারা, আমি শেয়ার দিই তাহলে দেখতে পাবেন। এই টেবিলটাকে বলা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা জানি না? সবাই তো জানি আশা করি। দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন কালারফুল যে টেবিলটা দেওয়া আছে, সেটা হলো পিরিয়ডিক টেবিল। তাহলে ন্যাট্রাম কার্ভ কোন, ন্যাট্রামের প্রথম অংশ কি বললাম? সোডিয়াম। সোডিয়ামটা কোথায় আছে বলেন দেখি একজন? কই আছে? বুঝতে পারছেন? দেখেন তো, দেখা যায় না? বলেন। এই এখানে দেখেন, এই যে আমার কার্সার দেখেন, এখানে আমি নাড়াচ্ছি, কোথায় আছে বলেন? কোথায় খুঁজে পান? দেখি কেউ খুঁজে পান কিনা। কুইক, সময় নষ্ট করা যাবে না, দ্রুত। এটা তো ওই যে প্রথম হিলিয়াম, হিলিয়ামের পর হ্যাঁ, এই বাম সাইডে উপর থেকে 3 নাম্বার, হ্যাঁ, তাই না? এই যে Na, সোডিয়াম, এটাই হলো ন্যাট্রাম। এনি কনফিউশন? আমি কিন্তু আপনাদের ডক্ট্রিন অফ সিগনেচার বুঝাচ্ছি, ডক্ট্রিন অফ সিগনেচার। এই এখন না বুঝতে পারলে কিন্তু ডক্ট্রিন বুঝতে না পারলে মেডিসিন বুঝতে পারবেন না। কি সবাই ক্লিয়ার তো? দেখে নেন 3 নাম্বার রোয়ের একদম বাম সাইডের উপর থেকে 3 নাম্বারে আছে। ঠিক আছে, তো সোডিয়াম, আমরা যারা কেমিস্ট্রি আমাদের ছিল, সাবসিডিয়ারিতে আমার ছিল, আবার অনেকের আমাদের এখানে আছেন ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি ল্যাব করেছেন, এবং আমরা যারা কেমিস্ট্রি পড়েছি ম্যাট্রিকে, এসএসসি, এইচএসসি, যে কোনো জায়গায় হতে পারে, আমরা কিছু বৈশিষ্ট্য জানি সোডিয়ামের। অ্যাটলিস্ট আমরা জানি যে সোডিয়াম হলো প্রকৃতিতে, নেচারে কখনো সিঙ্গেল অবস্থায় পাওয়া যায় না, একক ভাবে পাওয়া যায় না। ডক্ট্রিন নাম্বার 1, সিঙ্গেল ভাবে পাওয়া যায় না, সব সময় কোনো না কোনো মৌলের সাথে একটা কম্বিনেশন ফরম্যাটে সে থাকে, পাওয়া যায়। সোডিয়াম কখনোই আপনি পাবেন না প্রকৃতিতে, সব সময় কম্বিনেশন ফরম্যাটে পাবেন। সোডিয়াম বেসিক্যালি খুব সেনসিটিভ, খুব রিঅ্যাক্টিভ। যদি সোডিয়ামকে আপনি আলাদাভাবে আপনি ইয়ে করেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আলাদাভাবে আপনি যদি অ্যাটমসফিয়ারে এমনি নরমাল ওয়েদারে আপনার টেবিলের উপরে বা আপনার সামনে যদি রাখেন, সাথে সাথে ওটা এক্সপোজ হয়ে যাবে। সে সাথে সাথে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে
সোডিয়াম অক্সাইড ফর্ম করবে। তার মানে চিন্তা করেন কতটা সেন্সিটিভিটি, এদের সেন্সিটিভিটি লেভেলটা কত বেশি, কত হাই, যে কারোর সাথে সে রিয়াক্ট করে ফেলে। ন্যাট্রাম কার্ব বলেন, ন্যাট্রাম মিউর বলেন, ন্যাট্রাম গ্রুপের পার্সনের বৈশিষ্ট্য এরকম। তো ন্যাট্রামকে কি করা হয় জানেন? সোডিয়ামকে কি করা হয়? সোডিয়ামকে প্রিজার্ভ করা হয় কিসে? কেরোসিনের মধ্যে। আমরা কেমিস্ট্রি ল্যাবে এরকম কেরোসিনের কাঁচের জারের মধ্যে কেরোসিন থাকতো, ওর মধ্যে সোডিয়ামের টুকরা রাখা থাকতো। আমরা ওই ফরসেপ দিয়ে ওটাকে ধরে ভালো করে ওই টিস্যু পেপার, ব্লটিং পেপার দিয়ে ওটাকে ইয়ে করে আমরা সলিউশনের মধ্যে আরেকটা জায়গায় বিক্রিয়ার জন্য দিতাম। আমরা সম্ভবত নেসলার বিকারক বা নেসলা দ্রবণ বা এই টাইপের কোন একটা দ্রবণ তৈরি করার জন্য সোডিয়ামকে ব্যবহার করতাম, আমার মনে পড়ছে না। তো কেন কেরোসিনের মধ্যে রাখা হতো? কারণ কেরোসিন আদার জায়গাগুলা থেকে তাকে সেফ রাখতো। তাকে যদি এমনি ইয়েতে রাখা হয়, বাতাসে রাখলে তো অক্সিজেন বাতাস থেকে টেনে নিয়ে সে একদম একদম খুব জোরে ইয়ে হয়, সাপ করে উঠে, একদম করে একটা শব্দ হয়ে যায়। কেমিস্ট্রি ল্যাব করার যাদের অভিজ্ঞতা আছে তারা এটা দেখেছে। তো কেন এরকম হয়? কারণ কি জানেন? আমি বলি, এই দেখেন আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। এইটা দেখেন, বড় না, এইটা বড়। এই যে সোডিয়ামের, দেখেন একটা জিনিস শেয়ার করছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই যে অরবিট, আমরা এর সোডিয়াম মৌলটা, এটা কি? এটা সোডিয়াম তো না, সোডিয়াম সোডিয়াম সোডিয়াম, এই যে সোডিয়াম, এখানে সোডিয়ামে দেখতে পাচ্ছেন সোডিয়ামের অরবিট কয়টা অরবিট আছে? 1 2 3টা। 3টা অরবিটে সবার শেষ অরবিটে দেখেন একটা মাত্র ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন একটু বুঝে রাখেন, অনেক বেশি কেমিস্ট্রি বোঝার দরকার নাই। এই একটা ইলেকট্রন থাকে সোডিয়ামের শেষ অরবিটে, ঠিক আছে? এইটা করে কি, খুব আনস্টেবল থাকে, একবার এখানে মানে খালি অরবিট চেঞ্জ করতে থাকে, তিরিং বিরিং করে ছুটে বেড়ায়, ঠিক আছে? অনেক আনস্টেবল থাকে। তখন সে কি করছে? তখন সে এই ইলেকট্রনটা শেয়ার করে, একটা থাকলে ছেড়ে দিতে পছন্দ করে, সে ওটাকে ছেড়ে দেয়। সবসময় মনে রাখবেন, 1 2 3 যদি ইলেকট্রন থাকে শেষ অরবিটে তাহলে ওরা ছাড়ে, আর 5 6 7 যদি থাকে শেষ অরবিটে তাহলে তারা গ্রহণ করে। এগুলো কেমিস্ট্রির নিয়ম। তাহলে এর শেষ অরবিট আছে, এই কারণে এরা খোলা মনে ছেড়ে দেয়। আমরা নেট্রাম কার্ভকে কি দেখলাম? সেলফলেসনেস, আগে অন্যটা হোক তারপরে আমারটা দেখা যাবে, ছেড়ে দিচ্ছে। এটা হলো ডক্ট্রিন বোঝাচ্ছে আপনাদেরকে। তো এটাই সোডিয়ামের বেসিক নেচার, সে অনেকটা আনস্টেবল। হ্যাঁ, এদের অ্যালাইনমেন্টটাও আনস্টেবল। নেট্রাম গ্রুপের যতগুলা মেডিসিন আছে, যতগুলা পার্সন আপনি নেট্রাম রিলেটেড পার্সন পাবেন, নেট্রাম মিউ, নেট্রাম কার, নেট্রাম আয়োড, নেট্রাম সাল, নেট্রাম ফস, যত আছে সবাই কিন্তু আনস্টেবল, ঠিক আছে? এরা সব সময় কোনো না কোনো রিলেশনশিপ, মানে রিলেশনশিপে তৈরি করবে। ওই যে বললাম না, ইলেকট্রন ছেড়ে দিয়ে রিলেশন তৈরি করা একটার সাথে, যেমন অক্সিজেনের সাথে বন্ডিং করতেছে, এরকম রিলেশন সবসময় তৈরি করতে যায় এবং পুরোপুরি তার উপরে ডিপেন্ড হতে যায়। এদের শেয়ারিং সবসময় 1 to 1 লেভেলের হয়, সবার সাথে সে শেয়ার করবে। মানে 100 জনের সাথে কিন্তু শেয়ার করবে না, যার সাথে শেয়ার করবে তার সাথে সে ডিপেন্ডেন্ট হবে এবং তার সাথে একটা দৃঢ় বন্ধন তৈরি করবে। 1 to 1 শেয়ারিং, 1 to 1 রিলেশনশিপ বলে এটাকে, ঠিক আছে? এরপরের বিষয়টা হলো সোডিয়াম হলো মেটাল, এটা মাথায় রেখেন। হ্যাঁ, কিন্তু এই মেটালটা কি সফট? আমরা পিরিয়ডিক টেবিলে এই সোডিয়ামের আরো নিচের দিকে, আরো অনেক নিচের দিকে আমরা দেখতে পাবো প্লাটিনা, আমরা দেখতে পাবো দেখতে হবে, আমি ভুলে গেছি, প্লাটিনার কথা মনে পড়তেছে, আয়রন, হ্যাঁ, আরো পরে নিচের দিকে আছে। এরা কিন্তু হার্ড, এরা সফট না, ওরাও ধাতু। হ্যাঁ, সোডিয়াম এতটাই সফট আপনি চাকু দিয়ে কাটতে পারবেন, এবং এই নেচারটা আপনি নেট্রাম কার্ভের মধ্যে আপনি দেখতে পাবেন। এই চাকু দিয়ে কাটলে সে কেটে যায়, ইয়ে হয়, এই নেচারটা নেট্রাম কার্ভের মধ্যে আমরা দেখতে পাই।
মোবাইল একটা আছে না, একটু দিদি এই দাঁড়ে ঠিক আছে, তাহলে মূল উপাদানের সাথে আমাকে পার্সনের নেচার অনেক কথা মিলে যায় হাজিরা না দিলে কি বেতন টেতন কাটা যাবে না? এবং দেখতে না তোর এদের একটা বিষয় থাকে যে এরা সামনের জনকে দেখে অনেকটা স্টেবল হয়। ঠিক আছে, তো যাক আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, নেট্রামের পিরিয়ডিক টেবিলের একদম প্রথম দিকে বাম দিকে আছে এবং পিরিয়ডিক টেবিল গুলো কি বাম থেকে ডান দিকে যায়, বাম থেকে ধীরে ধীরে একটা করে সংখ্যা বাড়তে থাকে আর ধীরে ধীরে ডান দিকে যায়। তাহলে নেট্রাম কার্ভ শুরুতে আমরা পাবো, আমরা মানে নেট্রাম কার্ভের লাইফ বা তার স্টার্টিং জার্নিতে আমরা পাই বাম দিকে আছে। বাম দিকে আছে মানে হচ্ছে শুরুর দিকের এলিমেন্ট, সবার শুরু কি ছিল, হিলিয়াম, তারপরে হাইড্রোজেন, তাই না? আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি তো এই আছে 3 নম্বরে, তৃতীয় লেভেলে, তার মানে বলা যায় একদম প্রথম দিকের এলিমেন্ট। তাহলে প্রথম দিকে যে এলিমেন্ট গুলো থাকে তাদের বৈশিষ্ট্য হলো এদের মধ্যে অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে, অ্যান্টিসিপেশন থাকে এবং ধীরে 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 লাইফে সে যতটাই অ্যাডভান্স হতে থাকবে, যতটাই সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ধীরে ধীরে তার কনফিডেন্ট বাড়তে থাকবে। হ্যাঁ, আপনি যদি পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্ট গুলো আছে আপনি ধীরে ধীরে যদি আগাতে থাকেন, নেট্রামের পরে সালফারে গেলেন, প্লাটিনাতে গেলেন, তারপরেরটাতে গেলেন, তারপরেরটাতে গেলেন, যত আপনি এলিমেন্টের ওই দিকের দিকে যাবেন তত পাবেন তার কনফিডেন্স লেভেল অনেক হাই। ধীরে ধীরে যত এলিমেন্ট বাড়তে থাকবে, বাম থেকে ডানের দিকে যত সরতে থাকবেন, নিচের লাইনে নামতে থাকবেন, কনফিডেন্স লেভেল ততই বাড়তে থাকবে। কিন্তু শুরুর দিকে যে এলিমেন্ট গুলো আছে, যে মৌলগুলো আছে, বিশেষ করে যে নেট্রামকে আমরা দেখতেছি, এদের মধ্যে কনফিডেন্স কিছুটা ঘাটতে থাকবে। যত কনফিডেন্স ঘাটতে থাকবে, কনফিডেন্সের জায়গায় রিপ্লেস কি হতে থাকে, অ্যান্টিসিপেশন। এদের মধ্যে অ্যান্টিসিপেশন অনেক বেশি থাকে, ফিয়ার, অ্যাংজাইটি। ঠিক আছে, কোনো কাজ করতে যাবে তখন এদের মধ্যে কোনো কনফিডেন্স থাকবে না। কোনো কাজ করতে যাবে ওরা পারবো কি পারবো না, হবে কি হবে না, এই ধরনের এক ধরনের অ্যান্টিসিপেটিং বিষয় তাদের মধ্যে চলতে থাকবে। তো নেট্রাম কার্ভের জার্নি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা পুরা জার্নির মধ্যে দেখতে পাবো সে ডিগনিটি বজায় রাখতেছে। নেট্রাম মিউরো ডিগনিটি রাখে, নেট্রাম কার্ভের পুরা জার্নিতে সে ডিগনিটি থাকে। ডিগনিটি, ডেলিকেসি, ডিগনিটির সাথে ডেলিকেসি ইয়ে থাকে। ডিগনিটিটা কি, ডিগনিটির ডিকশনারি মিনিংটা কি? ডিগনিটি মানে, ডিগনিটি মিনস, ডিকশনারিতে এই কথা লেখা আছে, ডিগনিটি মিনস দা রাইট অফ এ পারসন টু বি ভ্যালুড অর রেসপেক্টেড ফর দেয়ার ওন শেক এন্ড টু বি ট্রিটেড ইথিক্যালি। যদি কোনো ডিগনিফাইড পারসনকে আপনার সামনে আপনি দেখতে পান, তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি তার প্রতি এক ধরনের রেসপেক্ট চলে আসবে। তার কথা বলার স্টাইল, তার পোলাইটনেস, তার প্রেজেন্টেশন, এইগুলাই আপনার মনের মধ্যে এক ধরনের রেসপেক্ট ভাব, এক ধরনের গ্রেস ভাব আপনার মনের মধ্যে তৈরি করে ফেলবে। এরা অনেক গোছানো, এক ধরনের প্রিন্সিপাল মেনটেন করে চলে, এক ধরনের থিম, এক ধরনের মানে কি বলবো, এক ধরনের মানে প্রিন্সিপালের বাংলা কি বলতে পারি, এক ধরনের নৈতিকতা, এক ধরনের ঠাট, একদম লোকাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, সে মেনটেন করে চলে। যে ব্যক্তি ডিগনিটি বজায় রাখে, যে ব্যক্তি ডিগনিফাই, হ্যাঁ, আপনার সামনে যদি আসে তখন আপনি অটোমেটিক তাকে রেসপেক্ট দিবেন। তাহলে ডিগনিটি হলো আউটার অ্যাপিয়ারেন্স, মানুষের বাহ্যিক বিষয় থেকে ডিগনিটি। আপনি রেসপেক্টটা দিচ্ছেন তো ভিতরে ঢুকে না, আপনি ওভারঅল সবকিছু চিন্তা করেই তো তাকে রেসপেক্টটা দিচ্ছেন। তাহলে ডিগনিটি হলো আউটার এক্সপিরিয়েন্স, কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যে অনেক মানে এই পারসন অনেক ডেলিকেট। হ্যাঁ, নেট্রাম কার্ভ খুবই ডেলিকেট পারসন। কেন? কারণ হচ্ছে এদের স্বভাব খুব সেন্সিটিভ, এরা খুব সেন্সিটিভ, হাই সেন্সিটিভিটি পারসন আর কি, ভেরি সেন্সিটিভ পারসন এরা। ঠিক আছে, এই ব্যক্তিরা হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট, এরা নিজেরা খুব সন্তুষ্ট, কন্টেন্ট থাকে। আমরা গতদিনের কেসে দেখেছিলাম কন্টেন্ট থাকে, অন্যের সামনে হাত পাতানোর প্রয়োজন তাদের পড়ে না, কারণ তাদের মধ্যে তো ডিগনিটি আছে, তারা তো ডিগনিফাইড, এই কারণে এরা হাত পাতাবে না। এটা হলো গ্রেসফুল। অন্যের সামনে হাত পাতানো তাদের মোটেই পছন্দের না। প্রয়োজনে সে অন্যকে হেল্প করবে, কিন্তু কারো কাছে সে হাত পাতবে না। এরা আনসেলফিশ। আনসেলফিশ কি? স্বার্থপর না, সেলফিশ না। সে যে কাজ করুক না কেন, তার পেছনে কোনো ইন্টেনশন থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো লাভ ক্ষতির হিসাব থাকবে না, সে শুধু করবে। তার কোনো এপ্রিসিয়েশনের প্রয়োজন নাই। আমরা এপ্রিসিয়েশনের প্রয়োজন কার ক্ষেত্রে বলেছিলাম? আরামের ক্ষেত্রে। এর এপ্রিসিয়েশনের প্রয়োজন হয় না, কোনো রিকগনিশনের প্রয়োজন নাই, সার্টিফিকেটের দরকার হবে না। আমরা প্রোগ্রামে যাই, যা বলে প্রোগ্রামের অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দেন, প্রোগ্রামে আসার সার্টিফিকেট দেন, চেম্বারে টাঙ্গাবো। এদের প্রয়োজন নাই। এরা খোলা মনে অন্যকে হেল্প করবে। কেন কেন হেল্প করবে? কারণ সে অনেক সেনসিটিভ। সে জানে, সে তো প্রথম থেকে সাফার করেছে, তার এক্সপিরিয়েন্স আছে। এজন্য সে জানে যে সামনের জন কি নিয়ে সাফার করছে। তার সাফার করার প্রত্যেকটা বিষয় সে যে করেছে সেটা তার স্মরণে আছে। এই কারণে সামনের জন কি কি কষ্ট হতে পারে সেটা সে জানে, এই কারণে তাকে হেল্প করতে চায়। নেট্রাম কার নিয়ে আপনারা যদি আমাদের পুরনো স্টলওয়ার্ড যারা ছিলেন, বড় বড় ব্যক্তি যারা ছিলেন, তাদের লিটারেচার গুলো যদি পড়ে দেখেন, আপনারা যদি পড়ে দেখেন, তাহলে এদের দেখবেন এরা পার্সোনালি কোথাও না কোথাও, আমি এর আগে বলেছি, তার বাবার সাথে, তার পরিবারের প্রধানের সাথে, অফিসের বসের সাথে, মানে যে প্রধান চিফ, তার সাথে কোনো না কোনো একটা ঝামেলা আছে, কোনো না কোনো প্রকার একটা নেগলেকশন ফিল আছে। বস নেগলেক্ট করতেছে, বাবা নেগলেক্ট করতেছে, দাদা নেগলেক্ট করতেছে, পরিবারের প্রধান নেগলেক্ট করতেছে, টিমের লিডার নেগলেক্ট করতেছে, কোনো না কোনো জায়গায় আপনি পাবেন। অথবা কোনো প্রকারে কোনো একটা কিছু হয়েছিল সেখানে, বাবা মার সাথে, যেরকম আগের কেসটাতে, গতদিনের কেসে হয়েছিল, একটা ঘটেছে, এবং সেটা তাকে অনেক সেন্সিটিভ করে তুলেছে। এগুলা দেখে সে সেন্সিটিভ হয়ে পড়েছে। তো এই কারণে যখন সামনে কোনো ব্যক্তি, তার সামনে কেউ কষ্টে থাকে, তখন সে এটা বুঝে ফেলে, তার সেন্সিটিভিটির কারণে সে বুঝে ফেলে যে তার প্রয়োজনটা কি, এবং সে অনুযায়ী সে সেলফলেসনেস হয়ে তাকে হেল্প করে। এই পার্সনরা সেলফলেসনেস হয়ে অন্যদেরকে হেল্প করে। এদের কোনো প্রকার রিকগনিশনের প্রয়োজন হয় না। গেলিয়াসে তো 9টার ভিতরে আমাদের সেলফলেসনেস পার্সনেরা, এরা খুব সিম্প্যাথেটিক, 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 তাই না? সিম্প্যাথেটিক কি? সিম্প্যাথি করে অন্যের প্রতি, তাই না? সিম্প্যাথেটিক এর মধ্যে বড় মেডিসিন, আমার তো রেপার্টরি বন্ধ হয়ে গেছে, বড় মেডিসিন অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে কস্টিকাম আছে, তার মধ্যে স্ট্যাফিসিগ্রিয়াও আছে। স্ট্যাফিসিগ্রিয়া হচ্ছে সিম্প্যাথেটিক। তার সামনে যে পার্সন আছে, তার সামনে যে ব্যক্তি আছে, সে পেইনে আছে, সে যে কষ্টে আছে, সেটাকে সে ফিল করতে পারে। স্ট্যাফিসিগ্রিয়াও। আমরা খুব কনফিউশনের মধ্যে পড়ি একই ধরনের মেডিসিন। একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। তিনটা পার্সন রাস্তাতে হাঁটতেছে, একটা হলো স্ট্যাফিসিগ্রিয়া, একটা হলো কস্টিকাম, একটা হলো নেট্রাম কার। যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তিনজনই দাঁড়ায় গেল। সেলফলেসনেস ব্যক্তি তিনজনই দাঁড়ায় গেল, সিম্প্যাথেটিক ব্যক্তি তিনজনই দাঁড়ায় গেল। তো স্ট্যাফিসিগ্রিয়া ব্যক্তি কি করবে জানেন? স্ট্যাফিসিগ্রিয়া ব্যক্তি অ্যাক্সিডেন্ট দেখার পরে দাঁড়িয়ে যাবে এবং সে কাছে গেল, উফ কি কষ্ট, কি কষ্ট, আহা, কষ্টে বুকটা ভরে যাচ্ছে। তারপরে কি করবে? ধীরে ধীরে সে সেখান থেকে চলে যাবে। তিনজন হয়তো যাচ্ছিল কোনো অফিসে ইন্টারভিউ দিতে,
কোনো অফিসে, কিন্তু আমি কাহিনী বানাচ্ছি কিন্তু বসে থেকে থেকে, আপনারা আবার এটা সিরিয়াস কিছু নিয়েন না, আমি বোঝানোর জন্য বলছি। 3 ব্যক্তিরই ইন্টারভিউ দিল, 3 বন্ধু একসাথে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হলো, এই 3 জনই দাঁড়ালো স্ট্যাফিসিকের কাছে। উফ, ইস, কি মর্মান্তিক। ঠিক আছে, উফ, টাইম হয়ে গেছে, চলে যায়। অ্যাম্বিশন ইনক্রিজ স্ট্যাফিসির মধ্যে আছে, তাই না? অ্যাম্বিশন ইনক্রিজ, সে যে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল, ইন্টারভিউ দিতে বের হয়েছিল, সেটা তাকে পুরো করতে হবে। এই জন্য এখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করলে চলবে না। এই জন্য স্ট্যাটিস্টিকরা সেখান থেকে তার কাজের উদ্দেশ্যে, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য সে হাঁটা শুরু করলো। আমি বুঝাতে পারলাম? ঠিক, অ্যাম্বিশন ইনক্রিজ, তার যে অ্যাম্বিশন আছে, যেটার জন্য সে বাড়িয়েছে, সেটা তাকে পুরো করতে হবে। এই জন্য স্ট্যাটিস্টিকরা সেখান থেকে চলে যাবে। অ্যাক্সিডেন্ট যে করেছে সে ব্যক্তির ব্যথা কষ্ট সে অনুভব করবে, ডেফিনেটলি অনুভব করবে, খুব সিম্প্যাথেটিক, স্ট্যাটিস্টিকরা খুবই সিম্প্যাথেটিক, কিন্তু তার মধ্যে অ্যাম্বিশন ইনক্রিজ নেচার আছে। এই কারণে সে সেখানে থেমে থাকলে তো হবে না, তার ক্যারিয়ার সামনের দিকে আছে, তাকে যেতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে। এই কারণে সে কাজটা ওই ইয়েটা করে সে ওখান থেকে চলে গেল। দাঁড়াই থাকলে তো তার উদ্দেশ্য সফল হবে না, সে ইন্টারভিউ দিতে পারবে না। এরপর কস্টিকাম বন্ধু, যে কস্টিকাম বন্ধু তাদের সাথে ছিল, সেও দাঁড়ায় গেছে, তার মধ্যে সিম্প্যাথেটিক আছে, কিন্তু কস্টিকামের মধ্যে আমরা পাই ইনজাস্টিস থাকে। সে প্রয়োজনে সেখানে যে সবকিছু মোকাবেলা করবে, অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছে সেখানে ডাঁটে চলে যাবে, সবকিছু মোকাবেলা করতে থাকবে, কি হয়ে যায় হঠাৎ দেখি এই বের করেন না, হ্যান ত্যান সব করতেছে, কিন্তু তার মনের মধ্যে কোথাও চলতে থাকতেছে যে এই ভাবটা চলতে থাকতেছে, এই বেটা অ্যাক্সিডেন্ট করলো কেন, তো রং সাইডে ছিল, এর তো ঠিক মতো ইয়ে করা উচিত ছিল। হ্যাঁ, এবার সে এই তুই এখান থেকে যা, হ্যান ত্যান, সে ডিক্টেটোরিয়াল হয়ে যাবে, এদিক ওদিকে সে তার কমান্ড গুলাকে দেওয়া শুরু করবে। ঠিক আছে, তোমার এরকম করা উচিত ছিল, ওকে 2 জনকে ঝুড়ি দিবে, হেল্প করতেছে, কিন্তু ঝাড়ি ঝুড়ি সে সমানে চালাচ্ছে। কিন্তু নেট্রামকার বন্ধু যে ছিল, নেট্রামকার যে ব্যক্তি ছিল, তার মধ্যে কোনো ইন্টেনশন থাকে না, কোনো জাস্টিসের বিষয় থাকে না, কোনো অ্যাম্বিশন ইনক্রিজের বিষয় থাকে না, কোনো কিছুই থাকে না। সে হলো পুরাটাই সেলফলেসনেস। তার ওই পরীক্ষা পরে দেখা যাবে, ওই নীতি বাক্য পরে বলা যাবে, সে অনেক সিম্প্যাথেটিক, 3 জনের মতনই সে সিম্প্যাথেটিক, কিন্তু সাথে সাথে সে অনেক রিফাইন পারসন, নিয়ার টু, মানে ক্লোজ টু নেচার, এবং সাথে সাথে সে কেয়ারফুল, অ্যাফেকশনেট। এই 2 জনের জন্য সে ছুটে ছুটে করবে, অন্যদের কষ্ট, সে তো সেন্সিটিভ, অন্যদের কষ্ট তার মনের মধ্যে কাজ করছে, অন্যের ব্যথাকে নিজের ব্যথা মনে করছে, খুব সাবধানে ধরে সে হসপিটালে নিয়ে যাবে, যার ফার্স্ট এইড দেওয়া দরকার সে করবে, এবং প্রয়োজনে ভাই একটু হাত লাগান, ধরেন না ভাই ধরেন, একসাথে ধরে মিলেমিশে সে কাজ করার চেষ্টা করবে। সে অনেক অ্যাফেকশনের। ওই যে আমি বারবারই বলি, দাদা ভাই, বড় ভাই গুলো সূচক আচরণ করবে, এই টাকা নেয়, এই টাকা নে, চল চল বাবা, ওরাও আমার কেউ না, তোরও কেউ না, নিয়ে চল, বুঝিয়ে শুনে সে এইভাবে কাজ করবে। তাহলে 3 জনই কিন্তু সিম্প্যাথেটিক, কিন্তু 3 জনের কাজের ধরন, 3 জনের বিশেষ ধরন, অ্যাটিটিউড কিন্তু আলাদা। এখন আপনারা বলবেন যে স্যার, আমরা তো স্ট্যাটিস্টিক্সকে সেলফ ডিনাইল বুঝে আসছি, সেলফ ডিনাইলের থিমই আলাদা, সেলফ ডিনাইলের ভাবনাই আলাদা। আপনাদের মাথার মধ্যে ওই একটা কেস ঢুকে আছে, ওইটার ওর বাইরে আপনারা বাড়াতে পারবেন না। তো এখন আমি যেভাবে বুঝালাম, এই জিনিসটা মাথার মধ্যে রাখেন, খুব ইজিলি মেডিসিন চেনা যাবে। তো যাক, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমি একটু রাজন শঙ্করনের একটা লেকচার থেকে একটু বলি। রাজন শঙ্করন বলেছেন যে নেট্রাম কার্ভের নেট্রাম এলিমেন্ট আমরা দেখি, নেট্রাম এলিমেন্টকে দেখি হচ্ছে সম্পর্ক তৈরি করা, আমি মনে বলেছি
সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কটা মেনটেন করে 1-to-1, যার সাথে সম্পর্ক তৈরি করেছে তার সাথে 1-to-1 লেভেলে সে সম্পর্ক মেনটেন করবে, ঠিক আছে? এবং এইরকম মেনটেন করার আকাঙ্ক্ষা, ডিজায়ার তার মধ্যে দেখা যায়। আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন পুরা ন্যাট্রামকার রিলেশনের উপরেই ডিপেন্ড করে, সম্পর্কের পেছনে ছুটে বেড়ায়। ন্যাট্রাম যদি একটা বন্ধন তৈরি করে, একটা রিলেশন তৈরি করে, তখন সে তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার উপরে ডিপেন্ড করে। তার মধ্যে সব সময় একটা ফেয়ার কাজ করে যে আমি যার সাথে সম্পর্ক করলাম, আমি যার সাথে সম্পর্ক করব বা সম্পর্কে আবদ্ধ হব, সেটা আবার না ভেঙে যায়। আমার এই রিলেশনশিপে যাতে কোনো প্রবলেম তৈরি না হয়। আর এই কারণেই তার মধ্যে সবসময় এক ধরনের ভয় তৈরি হয়ে থাকে রিলেশন নিয়ে। এই ভয়টা কেন? কারণ ন্যাট্রাম হলো ওই যে পিরিয়ডিক টেবিলের বাম সাইডের প্রথম দিকের মেডিসিন। প্রথম দিকের মেডিসিন তো দুর্বল। অ্যান্টিসিপেটরি আমি বলে নিলাম আগে, অ্যান্টিসিপেটরি, অ্যাংজাইটি সব থাকে। এই কারণে সম্পর্ক তৈরি করে ফেলেছে, কিন্তু তার মধ্যে সবসময় ভয়টা থাকে যে রিলেশন যাবে ভেঙে। এই জন্য সে স্যাডনেসে চলে যায়। কতদিন আর এরকম ভয় নিয়ে থাকবে? সে স্যাডনেসে চলে যাবে এবং তার মধ্যে এক ধরনের আইসোলেশন সেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো এটা ছিল আমাদের রাজন শঙ্করনের কথা। ডক্টর জর্জ ভিকুলকাস কিন্তু যে আমাদের মধ্যে অবশ্যই ন্যাট্রামের সকল প্রকার, মানে আমরা ন্যাট্রামের মধ্যে সকল প্রকার মানে সেনসিটিভিটির যত আইডিয়া আছে সবগুলো প্রমিনেন্ট রূপে আমরা দেখতে পাই, ঠিক আছে? প্রমিনেন্ট রূপে দেখতে পাই। এবং এই সেনসিটিভিটি খুব রিফাইন টাইপের। আমি তার ইংরেজিটা আমি বলতেছি না, আমি আমার মতন করে বাংলায় বলতেছি। এই সেনসিটিভিটি গুলো হচ্ছে খুব রিফাইন টাইপের, অনেক পরিমার্জিত, ঠিক আছে? তো আমরা ন্যাট্রাম নিয়ে যদি চিন্তা করি তাহলে আমাদের মাথায় সবার প্রথমে যেটা আসতে হবে সেটা হলো সেনসিটিভিটি। এটা মাথায় রাখেন, বারবার খালি সেনসিটিভিটি বলতেছি, এটা আমার কথা না কিন্তু। যত যত বড় বড় মডার্ন রাইটার আছে, মডার্ন প্রুভার আছে, তাদের কথা। ন্যাট্রাম কার্ভের নাম শুনলে আপনি আগে মাথার মধ্যে সেনসিটিভিটি নিয়ে আসবেন। সেনসিটিভিটি ন্যাট্রাম কার্ভের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। নরমালি আপনারা যদি কোনো সেনসিটিভ পারসনকে দেখেন তাহলে আপনাদের অনেক রাফ মনে হবে, এমনি ইন জেনারেল সেনসিটিভ পারসন। ন্যাট্রাম ছাড়াও তো আরো পারসন আছে যারা সেনসিটিভ। ইন জেনারেল যদি দেখেন তাহলে রাফ, হ্যাঁ, খুব ফাস্ট, খুব দেখা যাচ্ছে কর্কশ টাইপের, বলে না খরুশ টাইপের পারসন। কিন্তু ন্যাট্রাম এলিমেন্ট যে সেনসিটিভিটির মধ্যে থাকবে তখন তার এই হার্শনেস, তার এই রাফনেস সেটা শর্ট হয়ে যায়, সেটা ছেকে যায়, রিফাইন হয়ে যায়। ন্যাট্রাম রিফাইন করে ফেলে। তো এর ফলে তারা খুব সেনসিটিভ পারসন উইথ রিফাইন পারসন। তাহলে আমরা বলতে পারি ন্যাট্রাম কার্ভ ইকুয়াল টু সেনসিটিভ রিফাইন পারসন। তারা সাথে সাথে কি হয়, নেচারের সাথে, প্রকৃতির সাথে খুব ক্লোজ। ভিকুলকাস এদের সেনসিটিভিটি নিয়ে বলেছেন যে এই ব্যক্তি সবার সাথে একটা স্পেসও মেনটেন করে, খুব ন্যাচারাল, রিফাইন, সেনসিটিভ পারসন, আবার সাথে সাথে একটা স্পেস রাখে, একটা জায়গা রাখে, ঠিক আছে? কিরকম? যেমন মনে করেন বাসায় একটা মহিলা আছে, সবার কেয়ার করে, সবার বিষয়ে চিন্তা করে, সবার সব বিষয় সে দেখে, কে কোন জিনিস পছন্দ করে, কে কি খেতে পছন্দ করে, সব কিছু তার নখদর্পে। সবার জন্য সে খাবার বানাতে ভালোবাসে, ধরেন দেখা যাচ্ছে 10জন পার্সনের জন্য সে আলাদা আলাদা খাবার বানাবে, হ্যাঁ। এবং সে যদি বুঝে যে ওই পার্সনটা সবার সাথে খেতে পছন্দ করে না, একাই খেতে পছন্দ করে, তখন সে কি করবে জানেন? খুব ভালোভাবে খাবারটা বানায় খুব সুন্দর করে ডেকোরেট করে পরিবেশন করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসবে, রেখে এসে ওখান থেকে সে চলে যাবে। কারণ ওই যে পার্সন, সে অন্যের সাথে খেতে পছন্দ করে না, একাই খেতে পছন্দ করে। সে এটাও খেয়াল করেছে, কতটা সেনসিটিভ চিন্তা করেন, সে ওটাও খেয়াল করেছে
তার জন্য খাবারটা ওখানে রেখে আসছে, সে তার সময় সুযোগ মতন তার পছন্দের খাবারটা খাবে, এটাই তার পছন্দ। সে কাউকে পেরেশান করে না। তাহলে সে কি করলো, সে কিন্তু ওই পার্সনের জন্য একটা স্পেস দিল। তাহলে ভিতর কাছে এই জিনিসটাই বুঝাইছেন যে সে একটা স্পেস দেয়। এরকম সেন্সিটিভ এরা পুরা লাইফটাই নেট্রাম কার্ভ এক ধরনের গ্রেজ নিয়ে চলে। তাহলে আমি কি বললাম, নেট্রাম কার্ভের কোর হলো সেন্সিটিভ। কিরকম সেন্সিটিভ? রিফাইন, ন্যাচারাল সেন্সিটিভ, তাই না? এটা মনে রাখবেন, কোর ফিলিং। তো আমরা যদি সেন্সিটিভ নিয়ে নেট্রাম কার্ভের রুব্রিক্স গুলা দেখতে চাই, আমি রুব্রিক্স গুলা আপনার সার্চ দিয়ে পেয়ে যাবেন, আমি তাও দিয়ে দিচ্ছি। যেমন সেন্সিটিভ চিল ডিউরিং, সেন্সিটিভ মিউজিক টু, sensitive noise to, sensitive chill during, noise to harden, sensitive cracking of paper, সব বিষয়ে দেখেন কত সেন্সিটিভ। সেন্সিটিভ নয়েজ টু ক্র্যাকলিং অফ পেপার, ঠিক আছে? নয়েজ মানে কি? নয়েজ কি? নয়েজ হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড। নয়েজ কাকে বলে? নয়েজ হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড। মিউজিক কি? যেটা ওয়ান্টেড, আপনার ভালো লাগে, শ্রুতি মধুর। নয়েজ হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড, আপনার ইচ্ছা হচ্ছে না শুনতে, ধুর, যে সাউন্ড আপনি শুনতে চাচ্ছেন না, যেটা শুনলে আপনার মনের মধ্যে কষ্ট তৈরি করছে, ঠিক আছে? সুতরাং এই ব্যক্তি, নেট্রামকার ব্যক্তি অনেক সেন্সিটিভ। যখন সে মিউজিক শুনবে তখন সে স্যাড অনুভব করবে, হি ফিল স্যাড। মিউজিকের মধ্যে সে একদম মুশড়ে গেছে, স্যাডনেস তার মধ্যে চলে আসছে, সে খুব সেন্সিটিভ। তারপরে নেট্রাম কার্ভের মধ্যে আরেকটা ইয়ে হলো, দেখেন আমি রুব্রিক্সটা দিলাম কিনা এখানে, সেন্সিটিভ টু, ওটা আমার কপি করা নাই, সেন্সিটিভ টু সার্টেন পারসন টু, পেয়েছি, সেন্সিটিভ টু, সেন্সিটিভ সার্টেন পারসন টু, অদ্ভুত একটা রুব্রিক, সেন্সিটিভ সার্টেন পারসন টু, ঠিক আছে? আমরা গতদিনের কেসে কি দেখেছিলাম, এই পার্সনটা কার প্রতি সেন্সিটিভ? মায়ের প্রতি খুব সেন্সিটিভ। মাকে নিয়ে এত পেইন দেখা যায় না, কিন্তু সেন্সিটিভ ব্যক্তি সে, তার মধ্যে এটা ছিল। মাতৃবিয়োগের পেন সে আজও অনুভব করছে, ভিতরটা তার কুড়ে কুড়ে খাচ্ছে, মাকে বাপ এত কষ্ট দিয়েছে, আমি কিছু করতে পারিনি। ওই কেসে কিন্তু এই রুব্রিক্সটাও নেওয়া যেত, আমি নিইনি, নেওয়া যেত। সেন্সিটিভ সার্টেন পারসন টু। তারপরে আছে কি সেন্সিটিভ সেন্সেশনাল ইমপ্রেশন টু, সেন্সিটিভ মিউজিক টু, পিয়ানো টু, মিউজিক টু এর মধ্যেও আছে, পিয়ানো টু এর মধ্যেও আছে, এগুলা নিয়েও তারা সেন্সিটিভ, ঠিক আছে? তো রাজন সংকরণের নেট্রাম আরো বলে, মানে নেট্রাম কার্ভ নিয়ে বলেছেন। নেট্রাম কার্ভের মেন থিম হলো দাস, আমি কপি করে এটা দিয়ে দিচ্ছি, রাজন সংকরণের সোলো প্রিমেডিতেই এটা দেওয়া আছে, এই লাইন টু দেওয়া আছে, আমি জাস্ট কপি করেছি। দাস দা মেন, মানে এটার অর্থটা হলো যে মানুষটি একাকী, অর্থাৎ যিনি আরেকজন মানুষের সাথে দ্বিপাক্ষিক, মানে একজনের সাথে আরেকজনের যে কনজুগাল সম্পর্ক তৈরি হয়, দ্বিপাক্ষিক সম্পর্কহীন, তার জৈব প্রতিক্রিয়া, মানে ভাইটাল রিয়াকশন তার মধ্যে এক ধরনের উইদাউট রিলেশন অন লিভিং, আমি ভুল করে ফেলতেছি, আমি আবার পড়ি। দাস দ্য মেইন থিম অফ নেট্রাম কার্বোনিকাম ইজ দ্য ভাইটাল রিয়াকশন নিডেড বাই এ পারসন হু ইজ অ্যালোং উইদাউট এ রিলেশনশিপ অন টু ওয়ান লেভেল। ওয়ান টু ওয়ান এটা আমি আগেই বললাম, সবসময় যার সাথে রিলেশন করবে তার সাথে ওয়ান টু ওয়ান লেভেলে হবে, উইথ অ্যানাদার হিউম্যান বিইং। ইজ ফরসেকেন লোনলি ফিলিং গিভ, মানে তার মধ্যে যখন ফরসেকেন ফিলিং, লোনলি ফিলিং চলে আসবে, গিভ রাইজ টু দ্য টু বেসিক ফিলিং অফ নেট্রাম কার্ভ, হুইচ আর ইনোই এবং অ্যাপ্রিহেনশন। হ্যাঁ, ওই যেটা অ্যাংজাইটির কথা বলতেছে, মানে তার মধ্যে এক ধরনের, যখন তার মধ্যে ফরসেকেন ফিলিং চলে আসবে, আমাকে ত্যাগ, ফরসেকেন মানে কি, আমাকে ত্যাগ করেছিলেন, এইরকম একটা ফিলিং যখন চলে আসবে, তখন তার মধ্যে আমরা কি পাবো,
তার মধ্যে আমরা পাবো এনওই হবে, অথবা তার মধ্যে অ্যাংজাইটি বা অ্যাপ্রিহেনশন চলে আসবে। তো যাক, এটা আপনারা দেখে নিন। তো নেত্রামকার ব্যক্তি বেসিক্যালি আমরা কি বলছি, ডিগনিফাইড, গ্রেসফুল, মোর রিফাইন পার্সোনালিটি, কিন্তু সে খুব ক্লোজ, ভেরি ক্লোজ। যখন আপনার ক্লিনিকে আসবে, আপনার ক্লিনিকে যখন সে ঢুকবে, তখন সে খুব কেয়ারফুল থাকবে, সে ডাক্তারকে খুব, আপনাকে খুব কোঅপারেট করবে, আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে, প্রত্যেকটা বিষয় আপনাকে বলবে। তারপরেও তার সাথে কথা বলে আপনার সাথে মনে হবে যে অনেক ক্লোজ, তারপরে আপনার কাছে মনে হবে যে সে কোনো একটা জায়গায় খুলছে না, ক্লোজ থাকতেছে, সে পুরোপুরি আপনার সামনে ওপেন হচ্ছে না। এটা কিন্তু সিক্রেটিভ বা হাইডিং থিংস না, ওই ওই বিষয়টা সে ক্লোজ থাকতেছে, ওপেন হচ্ছে না। একটা কর্নার সে ক্লোজ রাখছে, পুরোটা ওপেন করে দিয়েছে, একটা কর্নার সে ক্লোজ করে রেখেছে। সিক্রেটিভ তো পুরোটাই সিক্রেট করে রাখবে, তাই না? কোনোটাই আপনাকে বলতে চাইবে না। হাইডিংও প্রথমে কি করবে, একটু করে ঢাকবে আর পরে খুলে দিবে। হাইডিং এর থিম তো এরকম। কিন্তু এরা করবে কি, একটা কর্নার, একটা পোর্শন, এই যে আমার এই কতদিনের এই পার্সনটা সবই বলছে, কিন্তু তার কনভার্সনের কথা বলে না, মানে কি একটা কর্নারকে সে ক্লোজ করে রাখতেছে। তো সাধারণত ব্যক্তিদের ভাইটাল রিয়াকশন যেমন থাকে, যেমন ধরেন যে ভাইটাল রিয়াকশন আমরা কোনগুলাকে বলি? ভাইটাল রিয়াকশন হচ্ছে আমাদের রাগ, জেদ, তাই না, হঠাৎ করে রিয়াক্ট করা, এগুলো হলো ভাইটাল রিয়াকশন। এইরকম প্রেজেন্টেশন আপনি কখনোই ন্যাট্রাম কার্ভের মধ্যে পাবেন না। ডক্টর ভিতুল কাজ বলেছে, এই ব্যক্তি কখনোই সামনের জনকে এটা বলবে না যে আমি তোমাকে পছন্দ করি না, কখনো বলবে না, আই হেট ইউ, কখনো বলবে না। বরং সে ব্যক্তি যাকে পছন্দ করে না, তাকেও সে বাসায় ডেকে নিয়ে আসবে, এসে ভালো ভালো খাওয়াবে, বাতাস করে করে খাওয়াবে, সাদরে ওয়েলকাম জানাবে, চা নাস্তা দিবে, বুঝতেই পারবেন না। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সে বাড়ি চলে গেছে। কিন্তু ভুনাক্ষরেও বলবে না যে আমি তোমাকে পছন্দ করি না, আই হেট ইউ, তোমাকে আমার ভালো লাগে না, তুমি দাঁড়াও, এ কথা বলবে না। যে তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে অ্যাক্টিভিটিস, এগুলো আসলে ভিলেনের মতন, একদমই আমার পছন্দ না, এই কথা সে কখনোই বলবে না। বরং ওই রকম সোফায় বসে বাতাস করে খেতে দিবে। তো সারাটা জীবন নেত্রামকার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ফ্যাসেট নিয়ে সে চলে, এই চেহারাতে সে চলে। তার মাল্টিপল রিয়াকশন, তার একদম যারা ক্লোজ ওয়াইফ, ফ্রেন্ড, মা, এরাও বুঝতে পারে না এই ব্যক্তি কে, সে কি বলতে চায়, সে কি চায়, কোথেকে, এটা তারা বুঝতে পারে না। ওই যে একটা পোর্শন ক্লোজ করে রেখেছে। আর এইরকম থাকতে থাকতে তারা একসময় অনুভব করে উই আর ভেরি লোনলি, আমরা খুব ফরসেকেন। এই কথাটাই আপনার এই রাজন শঙ্করন বলছে। হ্যাঁ, আমি এই যে ইংরেজি যেটা দিয়ে দিলাম, একটা সময় সে লোনলি ফরসেকেন ফিল চলে আসে। তো তার এই বেসিক ফিলকে আমরা তিনি ভাগ করেছেন, একটা হচ্ছে এনওই আর একটা হচ্ছে অ্যাপ্রিহেনশনকে ব্র্যাকেটে লিখেছে অ্যাংজাইটি। তো ন্যাট্রাম কার্ভের আপনার কাছে কখন আসবে, কোন একটা এলিমেন্ট হয়েছে তারপরে। তো আমরা ন্যাট্রাম কার্ভের এলিমেন্ট গুলা পাই 4 ধরনের, আরো অনেক ধরনের আছে, কিন্তু আমরা 4 ধরনের ধরে পড়বো। একটা হলো ইমোশন, দিয়ে দিচ্ছি, একটা হলো ইমোশন, দ্বিতীয়ত হচ্ছে অ্যাঙ্গার, তৃতীয় হচ্ছে অ্যান্টিসিপেশন, 4 নাম্বার হচ্ছে আনহ্যাপি। ব্যাখ্যা করছি। তো আমরা এই সবগুলোর মধ্যে আমরা অ্যান্টিসিপেশন, আমরা যেহেতু নেট্রাম আমরা কি বললাম, পাম্প সাইডের উপরের দিকের, পিরিয়ডিক টেবিলের একদম উপরের দিকের এলিমেন্ট, এই কারণে অ্যান্টিসিপেশন দিয়ে তাদের শুরু। তাহলে আমরা সেন্টার মত বললাম যে অ্যান্টিসিপেশন, কারণ লেফট সাইডের, তাই না, অ্যান্টিসিপেশন থাকবেই। কিন্তু অ্যান্টিসিপেশন কেন এদের মধ্যে এত এত অ্যান্টিসিপেশন? কারণ এটা খুব সেনসিটিভ, এদের সেনসিটিভিটির জন্য এর মধ্যে অ্যান্টিসিপেশন চলে আসে। যখন কোনো কাজ করতে যাবে বা কোনো রিলেশন তৈরি করতে যাবে, তখন তার মধ্যে একটা ভয় থাকে যে এই রিলেশনটাকে আমি ঠিক মতো কমপ্লিট করতে পারবো, এই কাজটাকে আমি ঠিক মতো করতে পারবো, এই রিলেশনটা কি আমার হবে কি হবে না।
যে ব্যক্তির সাথে রিলেশন করব সে ব্যক্তিকে আমাকে রিলাই করবে কি করবে না। আর আমি যদি রিলেশন করেও ফেলি তাহলে তার সারাউন্ডিং এ যারা আছে, আশেপাশে যারা আছে, তারা আবার কোনো ঝামেলা করে কিনা, দেখা যাচ্ছে রিলেশনটাই ভেঙে ফেলে। এই অ্যান্টিসিপেশন, এই অ্যাংজাইটি, এই ফিয়ার গুলো তার মধ্যে চলতে থাকে। এজন্য কি হয়, তার মধ্যে সব সময় এক ভয় কাজ হয়। কাজ করতে গেলেও তাই, করিতে পারিব কি পারিব না। তো মাঝে মধ্যে তার মধ্যে অ্যাঙ্গার চলে আসে, কিন্তু এই অ্যাঙ্গার সে কখনো এক্সপ্রেস করতে পারে না। যেটা বললাম, পরম শত্রুকেও সে বুঝতে দেয় না। তার বেডরুমে নিয়ে এসে বিছানায় বসে বাতাস করে খাওয়াচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। সে তার অ্যাঙ্গার কাউকে খুলে বলে না, সে খুব ইমোশনাল, সে পুরো জীবনটাকেই মনে করে আনহ্যাপিনেস। এটাও কিন্তু একটা তার জীবনের মেজর এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট। ওই আগের যে পেশেন্ট, গতদিনের পেশেন্ট, সেটাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, তার মধ্যে কিন্তু আনহ্যাপিনেস ছিল, এই কারণে তার ফিট কনভালশনটা হচ্ছিল। তো তাহলে তার রিয়াকশনটা কি হবে? এগুলো তো এলিমেন্ট দেখলাম, তার রিয়াকশনটা কি হবে? রিয়াকশন কি হবে? প্রথম একটা হচ্ছে ইনোই, যেটা আমাদের বললেন, রাজন সম্পরণ বললেন ইনোই। তো ইনোই ব্যক্তিরা কি হয়? ইনোই যারা থাকে তারা হয় মেলানকলিক, বিষাদগ্রস্ত, তাই না? মেলানকলিক, স্যাডনেস। আমরা রুব্রিক্স করেছিলাম গতদিন, কি স্যাডনেস আমাদের অনেক রুব্রিক্স আছে, আমি রুব্রিক্সের লিস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্যাডনেস কি দিলাম হচ্ছে স্যাডনেস পলিউশন ফ্রম, স্যাডনেস নয়েজ ফ্রম, স্যাডনেস মিউজিক মিন্স ডিউরিং, স্যাডনেস মিউজিক অ্যাগ্রাভেশন, স্যাডনেস মিন্সেস ডিউরিং। এটা তো দিলাম মনে হয়, স্যাডনেস মিন্সেস ডিউরিং, স্যাডনেস ফরচুন ফ্রম রিভার্স অফ, স্যাডনেস ফিভার ডিউরিং, স্যাডনেস কোম্পানি অ্যাভারশন টু কোম্পানি, ডিজায়ার ফর সলিটিউড। মানে এতই কোম্পানি স্যাডনেস থেকে তার কোম্পানি অ্যাভারশন হয়ে যায় এবং ডিজায়ার ফর সলিটিউড, একাই থাকতে চায়। ঠিক আছে, তো তার মধ্যে এরকম স্যাডনেস চলে আসে। এরপরে কি আসে? এরপরে ডিপ্রেশন এসে চলে যায়। ডিপ্রেশন এই ফেজেই বেসিক্যালি ন্যাট্রামিউরের বেশি পেশেন্ট আপনি পাবেন। আমি যতগুলো পেয়েছি সব এই ডিপ্রেশন ফেজে আসে। কারণ এই ন্যাট্রামিউর বলছি, ন্যাট্রামিউরও পাওয়া যায়, ডিপ্রেশন ন্যাট্রামিউরও অনেক বেশি পাওয়া যায়। তবে ন্যাট্রাম কার্ভের থেকে ন্যাট্রামিউর কিন্তু বেশি ডিপ্রেস। কিন্তু আপনার চেম্বারে আপনি দেখবেন যে ন্যাট্রাম কার্ভের রোগী বেশিরভাগই ডিপ্রেশন নিয়ে চলে আসে। ঠিক আছে, তারপরে রিয়াকশন হলো অ্যাংজাইটি। এই পেশেন্ট খুব অ্যাংশাস থাকে, যদি তার কিছু একটা হয়, একটু আপনারা যদি অ্যাংশাস নিয়ে সার্চ দেন, এক গাদা রুব্রিক্স পাবেন, বিভিন্ন লেভেলে পাবেন। আমি কিছু দিচ্ছি, অ্যাংজাইটি নয়েজ ফ্রম, অ্যাংজাইটি মিউজিক ফ্রম, দেখেন মিউজিক শুনে তার মধ্যে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাংজাইটি মেন্টাল এক্সারশন ফ্রম, অ্যাংজাইটি ওয়েদার, স্টর্মি ওয়েদার ডিউরিং, ওয়েদার একটু স্টর্মি হয়েছে, হঠাৎ স্টর্মি ওয়েদার মানে কি? হঠাৎ করে আসে স্টর্ম, তো হঠাৎ করে, বজ্রপাত কি করে হঠাৎ করে হয়, এগুলাতে তার স্যাডনেস তৈরি হয়ে যায়। ঠিক আছে, স্যাডনেস হাইপোকন্ড্রিয়াকাল, এখানে ওখানে ছুটে বেড়ায়, অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল, এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। তারপর কি অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, আমরা চাইলে সে পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, অ্যাংজাইটি ফুটপাথ আফটার, অ্যাংজাইটি ফেয়ার উইথ, অ্যাংজাইটি ড্রাইভেন প্লেস টু প্লেস, ছুটে ছুটে বেড়ায়, আজকে আপনার কাছে, কালকে আমার কাছে, পরশুদিন আরেক ভাইয়ের কাছে, চলতে থাকে। অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট, অ্যাংজাইটি বেইড ইন, এক গাদা অ্যাংজাইটি নিয়ে রুব্রিক্স আছে, আমি নোটের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু অ্যাংজাইটি থাকতেছে সুতরাং ভয় তো আসবেই। অ্যাংজাইটির পরের স্টেজ হলো ভয়, ফেয়ার। তো এই ফেয়ার গুলা যদি আমরা দেখি, তাহলে ফেয়ারের এক গাদা লিস্ট আছে, না হলো 50টা ফেয়ার আছে। ম্যাক্সিমাম ফেয়ার আপনারা পাবেন এই ন্যাট্রাম কার্ভে হচ্ছে হিউম্যান বিং নিয়ে, এনিমেল নিয়ে কোনো ফেয়ার পাবেন না। অনেক মেডিসিন আছে এনিমেল নিয়ে কিন্তু আপনারা ন্যাট্রাম কার্ভকে সবসময় পাবেন হিউম্যান নিয়ে। আমি কিছু দিয়ে দিচ্ছি, যেমন ফেয়ার মিসফরচুন, ফেয়ার থান্ডারস্টর্ম অফ, ফেয়ার থান্ডারস্টর্ম অফ বিফোর, তার ফেয়ার রবার্স অফ, ডাকাতের ভয়, তারপরে ফেয়ার
রিকারেন্ট ফেয়ার পিপুল অফ, এদের মানুষ নেই, ফেয়ার নয়েজ ফ্রম, ফেয়ার মিউজিক, ফেয়ার মেন্স, মানুষ থেকে আবার দিয়েছে ফেয়ার ইমাজিনারি থিংস অফ, ঠিক আছে, ফেয়ার ইভেল, ফেয়ার কনস্ট্যান্ট, ফেয়ার ড্রাইভিং প্লেস টু ফেয়ার, ফেয়ার ক্রাউডেড ইন, ভিড়ের মধ্যে, ফেয়ার পেড অফ, ফেয়ার অফ বিং অ্যালোন, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আরো আছে। তো যাক, এইরকম এক গাদা আছে। ডেলুশন আপনারা যদি দেখেন, ডেলুশনের মধ্যে ওই মানুষ নেই, ডেলুশন থিপ সিং, হ্যাঁ, ডেলুশন ঘোস্ট স্পেকল সিং, এরকম অনেক অনেক ডেলুশন আছে। আমি ওই ইয়ের মধ্যে দিয়ে দেবো না, আপনার কপি পেস্ট দিচ্ছি না, গাদি গাদি আছে, আমি এগুলো সব আলাদা করেছি। তো এই ডেলুশন আমাদের আবার আছে কি, ডেলুশন ডিভাইড বিটুইন হিমসেলফ এন্ড আদার্স, এটা একটা মজার ডেলুশন। ডেলুশন ডিভিশন বিটুইন হিমসেলফ এন্ড আদার্স, এই ডেলুশন দিয়ে কি বোঝা যাচ্ছে, এই ব্যক্তি বোঝা যাচ্ছে খুবই অ্যান্টিসিপেটিং, এই ডেলুশন এংজাইটি লেভেলের। হ্যাঁ, সে কি করছে, নিজের সাথে অন্যদের মধ্যে পার্থক্য ইয়ে করছে, মানে যে রিলেশনটা সে করেছে, যার উপরে সে নির্ভরশীল, যে রিলেশনের উপরে সে নির্ভরশীল, সেই রিলেশনের মধ্যে একটা ভাঙন চলে আসছে, একটা ভয় কাজ করে প্রথমে, তারপর এই ভয়টাই তার মধ্যে ডেলুশন তৈরি হয়ে যায়। কি ডেলুশন, যে অন্য কেউ এসে আবার এটা নষ্ট না করে দেয়, এখান থেকে সে কিন্তু এই ডেলুশন ডিভাইডেশন বিটুইন হিমসেলফ এন্ড আদার, এটা চলে আসে। এরপরে একটা ডেলুশন আছে, এটা একটু বলা দরকার, ডেলুশন জার্নি হি ইজ অন এ, ডেলুশন জার্নি হি ইজ অন এ। এই জার্নিটা কি, হোয়াট ইজ জার্নি? জার্নিতে আমরা কি বুঝি? জার্নি কি বলেছিলাম গতদিনে, পেশেন্টটা কি বলেছিল মনে আছে, যে আমাকে প্রথম থেকে স্ট্রাগল করে চলতে হয়েছে, আমি মফস্বল গ্রামের ছেলে, স্ট্রাগল করে তিলে তিলে আজকে আমি এই জায়গায় আসছি, এই অফিসের বদলতে আমি এই জায়গায় আসছি। আবার রুগীরা এসে বলে যে স্যার, যেটা শুরু হয়েছে এটা শেষই হতে চাচ্ছে না, শেষ ওর নামই হচ্ছে না, নামই নিচ্ছে না, শেষ হতে চাচ্ছে না, চলতেই থাকতেছে। যে জার্নি, জার্নি মানে কি, কন্টিনিউয়াসলি গোয়িং 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 গোয়িং। ট্রাভেলে কি থাকে, একটা নির্দিষ্ট গন্তব্য থাকে, আর জার্নিতে চলছেই চলছেই, ঠিক আছে। তো ওই গতদিনের ব্যক্তির আমরা যদি লাইফ স্টাইল দেখি, সে কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, তারপরে সে চেয়ারফুল থাকতো, তাই না? তার অফিসের স্টাফ, তার বউ তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, এবং সে যখন কথাবার্তা বলছিল চেম্বারে এসে, তখন অনেক হেসে হেসে বলতেছিল। তার কমপ্লেনের কথা যখন জিজ্ঞাসা করা, তো কোনো কমপ্লেনই ছিল না, আপনার কি কোনো কমপ্লেন আছে, কারণ নিয়ে কোনো কিছু নেই, তখন কি বলতেছিল, সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে চলতে গেলে কমপ্লেন করলে হয় না, কমপ্লেন না করাটাই ভালো, এরকম একটা কথা বলতেছিল। তো যাক, ন্যাট্রাম কার্ভের এই ডিলুশনের পরের স্টেজটা হলো স্টার্টেল, একটুতে যে এটা ভয় পায় সেই স্টেজ তৈরি আসে। তারপরে স্টেজটা হচ্ছে, আমি এটা পরে একটা গ্রাফ তৈরি করে দেবো, এর পরের এটা হলো কনফিউশন স্টেজ। সে অনেক বেশি কনফিউশনে থাকে, এত কনফিউজ, হ্যাঁ, মানে একটা বিষয় নিয়ে সে অনেক বেশি কনফিউজ থাকে, এই কারণে কোন একটা কাজের উপর সে কনসেন্ট্রেট করতে পারে না। কিন্তু পরের লেভেলের কথা বলতে, এই কনফিউশন স্টেট আসে, তখন সে কি করে, তখন তার মধ্যে কি চলে, তখন তার মধ্যে কোম্পানি ভার্সন তৈরি হয়ে যায়, সে একাই থাকতেছে, প্রথম থেকে কিন্তু একাই থাকতে চায় না। এই এতগুলো লেভেল পার হওয়ার পরে আপনার কাছে এরকম লেভেলেরও পেশেন্ট আসতে পারে, যার মধ্যে আপনি পাবেন কোম্পানি অ্যাভারশন, সলিটিউড, ডিজায়ার ফর, একাই থাকতে চায়। সে চায় না, কেন একাই থাকতে চায়, কারণ সে চায় না সে যে কনফিউশনের মধ্যে আসে এটা অন্যরা বুঝে ফেলুক। ডিগনিফাইড তো, তার দুর্বলতা তো অন্যদের সামনে দেখানো যাবে না, সে অনেক গ্রেসফুল, রিফাইন্ড, সে মোটেই পছন্দ করবে না, এটা ভাববে না, এটা মেনে নিতে পারবে না যে আমি যে কনফিউশনের মধ্যে আছি এটা অন্যরা বুঝে ফেলুক, অন্যরা আমার এই অবস্থাটা দেখুক। এই জন্য বেটার কি, বেটার অ্যাডাপ্টেশনটা কি, বেটার অ্যাডাপ্টেশন ওই ওদের থেকে দূরে সরে যাওয়া, কোম্পানি থেকে দূরে সরে যাওয়া। এই জন্যই ডক্টর জন স্কেলেটন বলেছেন, ন্যাট্রাম কার্ভের অন্যতম মেইন থিম হলো এরা একাই থাকবে,
একাই থাকবে, ডিগনিটি বজায় নিয়ে থাকবে, কিন্তু অন্যরা তাকে ডিনাই করবে বা বরদাস্ত কি বলে অগ্রাহ্য করবে, অবজ্ঞা করবে, এটা সে বরদাস্ত করবে না। মানে যদি লোকজন তাকে এভাবে দেখে যে সে তো কনফিউজ, সে আগের মতো নাই, তখন লোকজন দেখা যাচ্ছে তাকে অ্যাভয়েড করবে বা তাকে ডিনাই করবে, তাকে নিয়ে হাসাহাসি করবে, তাকে নিয়ে পরিহাস করবে। এমনটা হতে দেওয়া যাবে না। এর থেকে বেটার হলো সসম্মানে সেখান থেকে চলে যাওয়া। পৃথিবীতে কাজ করো, তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কি হলো, আমরা কি দেখি, আমরা কাকে দেখলাম? আমরা ইমরান খানকে দেখলাম। আমি বলতেছি না ইমরান খান নেকটাম কার, ইমরান খান পটাম পটাম করে তাদের বিশ্বকাপ জিতলেন 93, তারপর তিনি গ্রেসফুলি উইথড্র করলেন, অনেক হয়েছে, অবসর নিয়ে নিলাম। সম্মানের সাথে আমি আমার স্থান ত্যাগ করে দিলাম, যেটা আমরা করতে চাই না, অন্যরা করতে চায় না, কিন্তু নেকটাম কার বেটা করে। বাস, অনেক হয়ে গেছে, আমি করে দিয়েছি, দলের জন্য করেছি। ঠিক আছে, গ্রেসফুল উইথড্র কিন্তু অন্য কোনো ডাক্তার বলেননি, জন স্কেলিটন এই কথাটা বলেছেন। একটা লাইনে তিনি নেকটাম কার্ভে এত সুন্দর করে বুঝাইছেন, এত সুন্দর করে বুঝাইছেন, এইটা মানে বলার মতন না। পুরো স্লো করে এবারে স্লো হয়েছে। তো নেকটাম কার্ভের এই গ্রেসফুল উইথড্রর পরে আপনারা নেকটাম কার্ভের ফেসের মধ্যে এক ধরনের প্রাইড দেখতে পাবেন, প্রাইড, গর্ব, প্রাইড দেখতে পাবেন। তো রুগীটাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোনো কমপ্লেন বা কারোর সাথে কোনো বিষয় নিয়ে কমপ্লেন আছে কিনা, রুগী কি বলছিল? কমপ্লেন আর কি করব, সবই তো আমার, আর আমার নেচারের মধ্যে কমপ্লেন করা, আমার ডিকশনারিতে কমপ্লেন নাই, শুধু বাংলা কথা। লোক রুগীরা এরকম কথা বলে, আমার নেচারে কমপ্লেন বলে কোনো জিনিস নাই, কমপ্লেন করতে আমাকে সবাইকে নিয়ে চলতে হয়, তাহলে আমাকে কমপ্লেন না করাটাই ভালো। কারা এরকম কথা বলে? যারা গ্রেসফুল পারসন, তারা এরকম কথা বলে। ঠিক আছে, এই জন্যই আমরা নেকটাম কার্ভকে পাই চেয়ারফুল অল্টারনেটিং উইথ স্যাডনেস। ঠিক আছে, এরকম একটা বিষয়। আমি মোটামুটি একটা জার্নির বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি নেক্সট দিন এটা একটা গ্রাফ তৈরি করে দেবো, একটা কনক্লুশন করে দেবো, যাতে আপনারা সুন্দরভাবে যে কোনো স্টেজের নেকটাম কার্ভ দেখতে পান। আমি ক্লাসগুলোকে লম্বা করছি এই কারণে, নেকটাম কার্ভ আসলেই খুবই ইফেক্টিভ মেডিসিন এবং খুব ভালো আপনি যদি দিতে পারেন, এত চমৎকার রেজাল্ট পাওয়া যায়। ইউ ক্যান বিলিভ, মানুষের মেন্টালিটি চেঞ্জ করে দিতে পারে, তার থিঙ্কিং চেঞ্জ করে দিতে পারে। আমি আরো কিছু আলোচনা করবো, আর গ্রেসফুল নিয়ে তো একটা স্পেশাল আলোচনা থাকতেছে, আমার মনে হয় আর 1-2টা ক্লাস লাগবে, তাহলে নেকটাম কার্ভ শেষ হবে। তো ঠিক আছে, এই পর্যন্ত। ভিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের